দীর্ঘ ২০ বছর পর ফুফু এসেছেন আমাদের বাসায়। আমার জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই শুনে এসেছি আমার দাদুর একটা মাত্র সন্তান, তিনি আমার বাবা। তাহলে হঠাৎ এত বছর পর ফুফু আসলো কিভাবে? এই প্রশ্নের উত্তর বাবা একটু পরেই দিয়ে দিলেন। বাজখাই গলায় ফুফুকে উদ্দেশ্য করে বললেন, পরিবারের মুখে চুনকালি দিয়ে যেদিন বজ্জাত্রার সাথে পালিয়ে গিয়েছিলিস সেদিন তো এই বাড়ির কথা একটা বারও মনে হয়নি। তাহলে আজ কেন এসেছিস? তুই যেদিন থেকে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিস সেদিন থেকেই তোর পরিচয়টা চিরদিনের জন্য বাবা মুছে দিয়েছে। এ বাড়ির কারোর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি কঠিন হবার আগেই তুই চলে যা এখান থেকে। বাবার এই কথাটুকুতে যা বুঝলাম, ফুফু দাদুর কথার বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে নিয়েছে দেখেই ফুফুর ওপর রাগ হওয়াটাই স্বাভাবিক। প্রতিটা বাবা মায়েরই তাদের সন্তানদেরকে নিয়ে আশা থাকে, স্বপ্ন থাকে। সেই আশা যদি কেউ ভেঙে চুরমার করে দেয় তাহলে রাগ হওয়াটাই স্বাভাবিক। দাদুর ক্ষেত্রেও সেম ঘটনাটা হয়েছে। কিন্তু দাদু যখন আর বেঁচে নেই, তাহলে এত বছরের সেই অভিমানটা বুকে চেপে রেখে রক্তের সম্পর্কটাকে জোর করে দূরে সরিয়ে রাখার কোনো মানেই হয় না। কিন্তু এই কথাটা বাবাকে কে বুঝাবে? আমি চুপচাপ এগিয়ে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। ফুফু আমার দিকে ঘুরে তাকালো, তারপর বলল, বাবু, আমাকে চিনতে পারিসনি? আমি তোর ফুফু। আমি বোকার মতো চেয়ে রইলাম শুধু। ফুফুকে আমি আসলেই চিনতে পারিনি। ফুফু আরও কিছু বলবার আগেই বাবা চিৎকার করে বলে উঠল, খবরদার, ন্যাকা কান্না করবি না। এক্ষুনি বেরিয়ে যা, নয়তো আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম। ফুফু না চাইতেও বেরিয়ে গেল কান্না করতে করতে। আমি বোকার মতো চেয়ে থেকে ফুফুর প্রস্থান হওয়া দেখলাম শুধু। দাদু বা দিদা দুজনের কেউই বেঁচে নেই। বাড়ির গার্ডিয়ান বলতে একমাত্র বাবা, তাই তার ওপরে কেউ কথা বলবার সাহস পায় না। তবে আমার মনের ভিতরে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুফুকে দেখার পর থেকে। সন্ধ্যায় বাবা বাড়ির বাহিরে গেলে মায়ের কাছে গেলাম। মা তখন রান্নাঘরে রাতের খাবার বানাতে ব্যস্ত। আমাকে কিচেনের সামনে দেখে বলল, কিছু খাবি খোকা? আমি ভিতরে ঢুকে মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, না। আচ্ছা মা। পুরোটা বলবার আগেই মা থামিয়ে দিল আমাকে। বলল, আমি জানি তুই কি বলতে চাইছিস। ওসব প্রসঙ্গ নিয়ে কথা না বলাই ভালো। তোর বাবা জানলে বাড়ি মাথায় তুলবে একবারে। তুললে তুলবে, তারপরও আমার জানা লাগবে। আমার একটা ফুপু আছে, তোমরা কখনো কিছু বলনি কেন? মানছি সে পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছে, তাই বলে একটা জলজান্ত মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখবা সবাই? আমি কিছু জানি না, তোর বাবা আসলে তাকে বলিস। তো ফুপুর এতদিন পর হঠাৎ করে তার হিটলার ভাইকে কি জন্য মনে হলো? মা এবার খানিকটা রাগ রাগ ভাব নিয়ে তাকালো। বললাম, আরে রাখছ কেন, বলো না মা। আমি অত কিছু জানি না, তবে যতটুকু শুনেছি, ব্যবসায় বড়সড় লস খাওয়ার ধাক্কা সহ্য করতে না পারায় তোর ফুপার নাকি এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে। অনেক দিন ধরেই চিকিৎসা চলছে। চিকিৎসার চক্করে তাদের সব কিছু বিক্রি করা শেষ। এখানে এসেছিল তার অংশের দাবি নিয়ে, পেলে সেটুকু বিক্রি করে আবার চিকিৎসা করাবে। মায়ের মুখে কথাটা শুনে খুব খারাপ লাগল। বললাম, তো বাবা কি বলেছে, দিবে নাকি দিবে না? তোর বাবা তো তাকে বোন বলেই মানে না, সম্পত্তি দিবে কিভাবে? আর তোর দাদাও তার সব কিছু তোর বাবার নামে করে গিয়েছে। আমিও সব জানি না কিছু। বাবার উপর বড্ড রাগ হলো। নিজের বোনের সাথে এমন অন্যায় সে কিভাবে করতে পারে? পরদিন ভার্সিটি যাওয়ার সময় ফুপুদের বাসায় গেলাম। পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি, যত্ন আত্মীর অভাবে কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে। বেশ কিছু জায়গায় শ্যাওলার আস্তর জন্মেছে। বাড়ির দরজায় এসে বেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। মিনিট তিনেক পর কারো হেঁটে আসার শব্দ পেলাম। ক্যাচ ক্যাচ শব্দে পুরনো পাল্লার দরজাটা খুলতেই দেখলাম ফুফু দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তার চোখ মুখে খুশির ঢল নামল। বেরিয়ে এসে আমার হাতটা ধরে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে বলল, আমি জানতাম তুই আমাকে চিনতে পারবি। অনেক বড় হয়ে গেছিস খোকা। তারপর ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল দৃষ্টিতে। ফুফা কোথায়? ফুফু মুখে কিছু বলল না, শুধু ঘাড় ঘুরিয়ে পাশের একটা রুমের দিকে তাকালো। আমি সোফা ছেড়ে উঠে সেই রুমের দরজার সামনে যেতেই দেখলাম খাটের উপর নির্জীব হয়ে আধমরা অবস্থাতে শুয়ে আছে মানুষটা। পিছনে এসে ফুফি দাঁড়িয়েছে ততক্ষণে। আমি তার দিকে ঘুরে তাকালাম। কতদিন ধরে এই অবস্থা? ৩ বছর। আমার সবটুকু দিয়ে দিনরাত এক করে চেষ্টা করে যাচ্ছি। আমি কিচ্ছু চাই না রে খোকা, শুধু মানুষটা আবার আগের মতো হেঁটে চলে বেড়াক, এতটুকুতেই খুশি আমি। কিন্তু উপরওয়ালাও মনে হয় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
কথাটা বলতে গিয়ে ফুফুর গলাটা ধরে আসলো। আমি থামিয়ে দিয়ে বললাম, তুমি চিন্তা কইরো না, ফুফা সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো করে চলাফেরা করবে। যাক, এতদিন কেউ একজন ভরসা দিল, এখন তো ডাক্তারেও হাল ছেড়ে দিয়েছে, জানি না কি হবে। একটু পরে অল্প বয়সী একটা ছেলে ভিতরে প্রবেশ করল। ফুফু পরিচয় করিয়ে দিল তার ছেলে, নাম শুভ্র। তাকেও বেশ চিন্তিত দেখাচ্ছে। অল্প বয়সে বাবার এই অবস্থা দেখার পর এমন চিন্তিত হওয়াটা অস্বাভাবিক কিছু না। তার উপর অল্প বয়স, কথা বলে জানলাম সে এবারের এসএসসি ক্যান্ডিডেট। ফুফুকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসলাম। আসলে এই মেয়ে মানুষের ভালোবাসা ভয়ঙ্কর রকমের হয়, তা না হলে পরিবারের বিরুদ্ধে একটা মানুষের সাথে বেরিয়ে আসার পর নতুন জীবন শুরু করা, জীবন যুদ্ধে সকল প্রতিকূলতায় পাশে থাকা, আর এখন তো রীতিমতো সেই যুদ্ধে একা একা লড়াই করে চলেছে। কয়জন পারে? ফুফুর এই দুর্দিনে আমার উচিত তার পাশে দাঁড়ানো, কিন্তু বাবাকে কিভাবে রাজি করাবো? সে কি শুনবে আমার কথা? রাতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে সাহস নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। ফুফুর প্রসঙ্গ তুলতেই তিনি চড়াও হলেন আমার উপরে। হাতে মারলেন না ঠিকই, কিন্তু সাবধান করে দিলেন পরবর্তীতে যেন আর কোনো দিন ফুফুর নাম মুখে না আনি। এরপর কেটে গিয়েছে কয়েকদিন। এখন আমি রোজ নিয়ম করে ফুফুদের বাসায় যাই, ফুফুর সাথে গল্প করি, ফুফার পাশে বসে থাকি, শুভ্রকে সাহস যোগাই। কিন্তু সাহস করে আর বাবার সামনে গিয়ে ফুফুর কথাটা বলতে পারিনি। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দেখলাম গলির মুখে লোকজনের ভিড় জমেছে। ভিতর থেকে হিরণ চিল্লাচিল্লি করছে। ভিড় ঠেলে এগিয়ে গেলাম ঘটনার বিশদ জানার জন্য। সম্পত্তি ভাগাভাগি নিয়ে হিরণদের সাথে তার চাচার ঝগড়া লেগেছে। হিরণরা ৩ ভাই, আর তার চাচার কোনো ছেলে নেই, একটা মাত্র মেয়ে। সুতরাং হিরণদের চাইতে দুর্বল, আর হিরণ ও তার বাবা ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে সম্পত্তির ভোগ দখল করার পায়তারা করছে। ভিড়ের ভিতরে খেয়াল করলাম হিরণের বাবার কাছে আমার বাবা দাঁড়িয়ে আছেন। হিরণের বাবাকে বুঝাচ্ছেন সে যা করছে তা ঠিক না। ভাই হয়ে ভাইয়ের জমি এইভাবে জোর করে দখল করা বিবেকবান মানুষের কম্য নয়। বাবার এই কথার উত্তরে হিরণের বড় ভাই ক্ষেপে গিয়ে বললেন, এই যে মশাই, অন্যকে তো ভালোই জ্ঞান দিতে পারেন, নিজের একমাত্র বোনটাকে যে অস্বীকার করে তার সব কিছু ভোগ করে বসে আছেন, সেটা খুব বিবেকবান মানুষের পর্যায়ে পড়ে, তাই না? আগে নিজের চরকায় তেল দেন। কথাটা শুনতেই দেখলাম বাবা কেমন জানি চুপসে গেলেন, থমকে গিয়ে সরে এলেন সবার মাঝ থেকে। এদিক সেদিক তাকিয়েও আর বাবাকে কোথাও দেখতে পেলাম না। বাসায় এসে দেখলাম বাবা গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে আছেন। সাহস হল না তার সামনে যাওয়ার। রাতে খাওয়ার সময়ও আর চোখে দেখলাম কয়েকবার। চোখজোড়া স্বাভাবিকের চেয়ে খানিকটা লাল হয়ে আছে কেমন যেন। রাতে শুয়ে আছি, হঠাৎ মা এসে ডাক দিল আমাকে। বিছানা ছেড়ে উঠে বসতেই বাবা আমাকে ডেকেছেন বলে আবার চলে গেল। আমি ভয়ে ভয়ে রুম ছেড়ে বেরিয়ে ড্রয়িং রুমে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। বস। চুপচাপ বাবার কথা মতো সামনের সোফাতে বসে পড়লাম। বাবা এবার বলা শুরু করল, তুই রোজ তোর ফুপুর বাসায় যাস, তাই না? মা বাবাকে থামাতে গেলে ধমক খেয়ে আবার থেমে গেল। আমি মাথা নিচু করে বসে রইলাম। বাবা এবার খানিকটা ধমকের স্বরে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না যে? থতমত খেয়ে জবাব দিলাম, হ্যাঁ। কেন যাস? তোকে না বারণ করেছিলাম আমি? এবার আর কেন জানি নিজেকে দমিয়ে রাখতে পারলাম না আমি। বুক ফেটে এতদিন ধরে জমিয়ে রাখা কথাগুলো বেরিয়ে এলো মুখ দিয়ে। কেন যাব না বাবা? সে তোমাদের কথা অমান্য করে অন্য আরেকজন কি বিয়ে করেছে দেখে, নাকি তোমাদের সম্মান রক্ষা করেনি সেই জন্য? সে আমার ফুপু। তোমরা তোমাদের অভিমান, দম্ভ, সম্মান এইসবের জন্য তাকে অস্বীকার করতে পারো, কিন্তু আমি এতদিন পর আমার রক্তের কাউকে পেয়ে আর হারাতে চাই না। প্লিজ বাবা, অতীতে সবকিছু ভুলে গিয়ে ফুপুকে মেনে নাও না, তার প্রাপ্যটুকু তাকে বুঝিয়ে দাও। এ পর্যন্ত বলার পর থামলাম। বাবা কাঠের মূর্তির মতো চুপচাপ বসে আছে আমার দিকে চেয়ে। মা এবার আমাকে থামানোর জন্য এগিয়ে এসে আমার গালে থাপ্পড় মেরে বসল। বেয়াদবির শাস্তিস্বরূপ আমার গালে 5 আঙুলের ছাপ বসিয়ে দিল। আমি মায়ের দিকে ক্ষুব্ধ নয়নে তাকিয়ে নিজের রুমে চলে আসলাম। মনটা এখন কেন জানি হালকা লাগছে, তবে বাবাকে মনে হয় একটু বেশিই বলে ফেলেছি। পরদিন সকালে নাস্তার টেবিলে বাবার চোখে চোখ রাখার সাহস হল না। বাবা নাস্তা খেতে খেতে মাকে উদ্দেশ্য করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। দুজনেই বাবার দিকে তাকালাম। বাবা কিছুক্ষণ চুপ থেকে একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, গতকাল রাতে অনেক ভেবেচিন্তে দেখলাম খোকা ভুল কিছু বলেনি।
রেহানার প্রাপ্যটুকু তাকে দিয়ে দাও। মানছি সে অন্যায় করেছে, কিন্তু খারাপ কিছু তো করেনি। নিজের পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে নিয়েছে, এতে খারাপের কি আছে বাবা? সেদিন যদি তুমি দাদু দুজনেই ফুপুর পছন্দটাকেই পছন্দ বলে মেনে নিতে, তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতো। আর তাছাড়া দাদু কি ফুপুর বিয়ে দিত না, নাকি আজীবন কুমারী করে রেখে দিত? আমরা এমন কেন বলতে পারো? সবসময় নিজের ক্ষমতা অন্যের ওপর চাপাতে চাই। একটা মানুষ তার নিজেরও তো ভালো মন্দ বিচার করার অধিকার আছে। সে যদি তার ভালোটাকে খুঁজে নিয়ে সুখী হতে পারে, তাহলে আমাদের তো মাথা ব্যথা হওয়ার কোনো কারণ দেখি না আমি। সন্ধ্যায় হিরণের বড় ভাই যেটা বলেছে, সে কি খারাপ কিছু বলেছে বাবা? অন্যকে কিছু বলবার আগে নিজের দিকটা ঠিক রাখা দরকার নয় কি? মা কয়েকবার ধমক দিয়ে আমাকে থামাতে চাইল, কিন্তু আমার বাঁধভাঙ্গা মুখ যেন থামতে নারাজ। অনবরত বলে চললাম, মানছি দাদুর আগের বশবর্তী হয়ে ভুল করে গিয়েছে, সেই একই ভুল তুমিও করছো। একজনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করাটা কি ঠিক হবে বলো বাবা? ফুপুর এই দুর্দশার সময় ভাই হিসাবে তোমার পাশে দাঁড়ানো দরকার। ফুপু যদি সামান্য একটু ভালোবাসার দাবিতে একটা মানুষের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে, তাহলে তোমার কি উচিত নয় তোমার নিজের রক্তের জন্য এতটুকু করা? আজ তোমার কিছু হয়ে গেলে এই সম্পদ দিয়ে কি হবে? একটা সময় চেহারায় বার্ধক্য এসে কড়া নাড়ার পর এইসব কোনো কিছুই দেওয়া দরকার। আসলেই তো, নিজের ভিতের ভুল রেখে অন্যকে শুধরানোটা বোকামি ছাড়া কিছুই না। গতকাল রমেশের ছেলে আমাকে কখনোই ওভাবে কথাটা বলতে পারত না। তাকে কথাটা বলার সুযোগ আমিই করে দিয়েছি। তাই ঠিক করেছি আজকে মোহরির কাছে গিয়ে কথা বলবো। তারপর কাগজপত্র ঠিক করে তার অংশটুকু তাকে দিয়ে দেব। মা আর আমি শুধু দুজনার মুখ চাওয়াচাওয়ি করে বসে রইলাম। বাবা আবার বলল, খোকা, নাস্তা শেষ হলে আমার রুমে আসিস তো। দুজন মিলে তোর ফুপুর বাড়ি যাব। অনেক অভিমান জমে আছে। জমি দেওয়ার আগে সেগুলো ঝেড়ে ফেলা দরকার। মা এবার মুখ খুলল, বলল, আমাকে নিয়ে যাবেন না? আমার ননদের বাড়ি, আমিও। বাবা এবার গম্ভীরতা ছেড়ে মৃদু হাসল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তিনজনেই যাব। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।